হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সরকার দেশ চালানোর ক্ষেত্রে প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ। আর এই ব্যর্থতার ভিতরে প্রধান দুই উজ্জ্বল নক্ষত্র হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর দুই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সরকার গঠনের 4 মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত এই দুটির কোনো ধরনের উন্নতি তো হয়নি, উল্টা আরো প্রতিনিয়ত অবনত হচ্ছে। আর আদার্স যেগুলো ব্যর্থতা আছে সেগুলো তো আছেই, সেগুলো পুরো যদি আমি টোটাল লিস্ট বলতে যাই তাহলে তো অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। কিন্তু আপনারা যেহেতু আমার মতো বাংলাদেশের নাগরিক, তো আপনারা খুব ভালো করেই জানেন সেই ব্যর্থতাগুলো কি। তো সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলেই কিছু মানুষ এই সরকারকে ডিফেন্ড করতে আসতো একটি জায়গায়, সেটি হচ্ছে তারা বলতো যে দেখুন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে তো অর্থনীতির একটা ধস নামার কথা, কিন্তু সরকার সেই অর্থনীতিকে ধস নামতে দেয়নি, কিন্তু সরকার এই জায়গায় সফল। তাদের এই কথা শুনে আমি একটু মুচকি মুচকি হেসেছি। আসার কারণ হচ্ছে তারা একটি বিষয় বোঝেই না যে সামগ্রিক একটি দেশের অর্থনীতি আসলে কি আর এটি কিভাবে পরিচালিত হয়, যাকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বলি, নট মাইক্রো, ম্যাক্রো। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে একটি দেশের সার্বিক যে অর্থনীতি, তাকে ম্যাক্রো ইকোনমিক্স বলা হয়। তো ম্যাক্রো ইকোনমিক্স দেশের শেয়ার বাজারের মতো না যে একদিনে হঠাৎ করে উঠে যায় আবার ধাপ করে পড়ে যায়। এটি এটির গ্রোথ এবং এটির যে স্টেপ ডাউন সেটি হয় অনেক স্লোলি। এটা কারণ হচ্ছে একটি দেশের ম্যাক্রো ইকোনমিক শুধু অর্থনীতির উপরে নির্ভর করে না, এর সাথে সাথে আরো অনেক পারপার্শ্বিক জিনিস এর সাথে জড়িত থাকে, যার ফলে একটি দেশ কখনো হুট করে বড়লোক হয়ে যায় না, আবার ধাপ করে গরিব হয়ে যায় না। এটি বিভিন্ন বছরের, মানে অনেক বছরের ফল। তারা যদি উন্নতি করে, ধীরে ধীরে উন্নতি করতে করতে একটা পর্যায়ে পৌঁছায়, আবার তারা যখন অবনত হতে শুরু করে বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার কারণে ধীরে ধীরে বছরের পর বছর ধরে অবনত হতে থাকে। তো তারা এই জিনিসটাকে ভুল ক্যালকুলেশন করেছে, কিন্তু এই সরকারের মেয়াদ যত দীর্ঘ হচ্ছে বা যত সময় যাচ্ছে তত ধীরে ধীরে বোঝা যাচ্ছে আসলে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনীতিটা আসলে কি। কিছু কিছু আগেও বোঝা যাচ্ছিল, যেমন হচ্ছে ব্যাংকগুলো টাকা দিতে পারছে না। তো এই সরকার অনেক বড় মুখ করে বলেছিল যে আমরা টাকা ছাপিয়ে ব্যাংকে দেব না, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে তারা কিন্তু টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দিতে বাধ্য হয়, যাতে ব্যাংক ভেঙে না পড়ে, ব্যাংক ব্যবস্থা ভেঙে না পড়ে। আরো একটি কথা তারা, সরকার খুব ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করেছে, সেটি হচ্ছে রিজার্ভে হাত না দিয়ে তারা ঋণ পরিশোধ করে দিয়েছে। এটিও আসলে ঠিক না। এখন বোঝা যাচ্ছে যে এই ঘটনা আসলে মিথ্যা। এর সাথে এটি আসলে একটি সূক্ষ্ম অপপ্রচার ছাড়া আর কিছুই না। এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি হচ্ছে আমরা ভয়াবহ অর্থনৈতিক ধসের দিকে এগিয়ে যাচ্ছি। যদি এখন থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের সামনে বিশাল বিপদ। তার কারণ হচ্ছে কিছুদিন আগেই একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে 140টি কারখানা, আর এতে চাকরি হারিয়েছে প্রায় 94,000 কর্মী। তার আগে আরো একটি খবর প্রকাশ হয় যে বেক্সিমকোর সৌর কারখানা খোলার দাবিতে তাদের শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। আর রিসেন্টলি আরো একটি খবর প্রকাশিত হয়েছে যে এস আলম গ্রুপের 9 কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, আর এর ফলে ঝুঁকিতে আছে হাজারো শ্রমিকের জীবন। এখন আপনি চিন্তা করুন, এতগুলো কলকারখানা বন্ধ, এতজন লোকের চাকরি চলে গেছে এবং বাংলাদেশে কোনো নতুন কর্মসংস্থান হচ্ছে না, এটি বাংলাদেশে আরো কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে। শুধু তাই না, আপনার মনে হতে পারে যে দেশীয় সংবাদ মাধ্যমগুলো কেউ কেউ পক্ষপাতিত্ব খবর দেয়, আমি বাড়িয়ে বলছি তাই না। তাহলে আপনি আইএমএফ, যে ইন্টারন্যাশনাল সংস্থা, তারা তো আর মিথ্যা বলবে না, তারা তো আর ঘুষ খায় না, কোনো কিছু করে না, তাদের তো সরকারের উপর কোনো প্রেশার নেই। সেই আইএমএফ গত মাসের নভেম্বরে একটি রিপোর্ট প্রকাশ করে যে বাংলাদেশের 2025 সালের প্রবৃদ্ধি হবে 4%। আরো মজার বিষয় হচ্ছে মাত্র 1 মাস যেতে না যেতেই ডিসেম্বরে তারা নতুন আরো একটি প্রতিবেদন প্রকাশ করে, সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.1%। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে মুদ্রাস্ফীতি, যার জন্য পণ্যের দাম বাড়ে, সেটি আরো উচ্চ হবে। তার মানে আমাদের সামনে পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা নেই, আমাদের পণ্যের মূল্যের দাম আরো বাড়বে, গরিব মানুষের অবস্থা আরো খারাপ হবে। এখন কথা হচ্ছে সরকার অর্থনীতিতে এই ধস কেন থামাতে পারছে না। ধস থামাতে পারছে না কারণ হচ্ছে সরকারের অনেক বেশি নির্ভর করেছিল বিদেশি দাতা সংস্থাগুলোর উপরে। যেমন আপনাদের মনে আছে, প্রথম বিদেশ সফরে যখন প্রধান উপদেষ্টা যায় তখন ফলাও করে বিভিন্ন খবর ছাপা হয় যে অমক
কে তাকে এত টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে, অমুক সংস্থা তাকে এত টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে, এই তো অর্থনীতি আমাদের ঘুরে দাঁড়াবে, এই সেই হ্যান ত্যান নানান কিছু। তো এই সরকার বিদেশি দাতা সংস্থার উপর এত বেশি নির্ভর করেছিল যে হ্যাঁ তারা ঋণ নিয়ে আসতে পারবে বা যেভাবে হোক টাকা নিয়ে আসতে পারবে এবং সেটা দিয়ে অর্থনীতি তারা একটি সচল পর্যায়ে নিয়ে যেতে পারবে। মজার ব্যাপার হচ্ছে ওখানে একটি শব্দ ছিল যে শব্দের উপরে অনেক বেশি ফোকাস করা হয়নি বা ফোকাস করতে দেওয়া হয়নি, কারণ সরকার থেকে এটি প্রোপাগান্ডা চালানো হয়েছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। সে কথাটি হচ্ছে তারা আশ্বাস দিয়েছে। আশ্বাস দেওয়া আর টাকা দেওয়া এক না, যার ফলে এখন পর্যন্ত বাংলাদেশ 1 টাকাও বিদেশ থেকে আনতে পারেনি বা বৈদেশিক ঋণ পায়নি, আর ভবিষ্যতে পাবে এমন কোনো আশা দেখা যাচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতার কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তার ফলে সমাজের সব স্তরে এক ধরনের ডিসব্যালেন্স তৈরি হয়েছে। বিগত সরকারের যারা আওয়ামী লীগের লোকজন ছিল তাদেরও তো ব্যবসা বাণিজ্য ছিল, তারা অনেকেই ব্যবসা বাণিজ্য বন্ধ করে কেউ পালিয়ে গেছে, কেউ আত্মগোপনে আছে, কেউ হামলা মামলার ভয়ে গোপন গা ঢাকা দিয়ে আছে, সেগুলো তো বন্ধ, তো এমনিতেই খারাপ। তো এখন চিন্তা করুন, আগে তো বাংলাদেশে বেকার সমস্যা ছিলই, কারণ এই আন্দোলন তো শুরুই হয়েছিল বেকার সমস্যা থেকে, কোটা আন্দোলন নিয়ে। তার সাথে এখন নতুন করে যুক্ত হচ্ছে এই লাখ লাখ বেকার মানুষ, এবং ভবিষ্যতে আরো যুক্ত হবে, কারণ আইএমএফ বলেই দিয়েছে বাংলাদেশের অর্থনীতি সংকুচিত হতে যাচ্ছে। যেখানে আগে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 7-এর উপরে, সেখানে এখন সেটা 3-এর ঘরে চলে এসেছে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে? এখনই সরকার সামাল দিতে পারছে না, তখন দিতে পারবে? কারণ যারা বেকার হবে তার কিছু না কিছু তো করবে। আর একটি জিনিস সবসময় মনে রাখবেন, বেকারত্ব বাড়ার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এটি চরম সত্য, চরম বাস্তবতা। এটি সব দেশেই হয়, শুধু আমাদের দেশেই না, এটি ইউনিভার্সাল ট্রুথ। তো বুঝতেই পারছেন সামনে আমাদের জন্য একটি অনেক কঠিন সময় অপেক্ষা করছে, এখন থেকেই তার প্রস্তুতি নিন। তো এই ছিল এই ব্যাপারে আমার মতামত। তো আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।